কিছু দৃশ্য থাকে যা চলচ্চিত্রের পর্দায় দেখলে মানুষ কাঁদে, কিন্তু বাস্তবের কিছু দৃশ্য চলচ্চিত্রকেও হার মানায়। ফেনী জেলার এক প্রত্যন্ত এলাকায় সম্প্রতি এমনই এক দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা থমকে দাঁড়িয়েছেন। একজন মধ্যবয়সী নারী, যার চোখে জমাট বাঁধা কষ্ট, যার বুকে সন্তান হারানোর অসহনীয় যন্ত্রণা, তিনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে। সেই আলিঙ্গনে যে কান্না ছিল তা কোনো সাধারণ কান্না নয়। বিশ্লেষকরা বলছেন এই কান্নার ভেতরে লুকিয়ে আছে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের আগামী নির্বাচনের পূর্বাভাস। গত ২৪-এর গণ অভ্যুত্থানে এই মা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। সেদিন থেকে তিনি বুকে পাথর দিয়ে দিন যাপন করছেন। কিন্তু সেই অন্ধকার সময়ে কারা তার পাশে এসে দাঁড়িয়েছিল, সেই গল্পটাই আজ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ৫ আগস্টের পর যখন দেশের বিভিন্ন প্রান্তে উল্লাস চলছিল, মিষ্টি বিতরণ হচ্ছিল, কেউ কেউ দখলবাজিতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময়ে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা ভিন্ন এক কাজে নেমে পড়েছিল। তারা ছুটে গিয়েছিল শহীদ পরিবারগুলির কাছে। প্রতিটি দরজায় কড়া নেড়ে বলেছিল, আপনার সন্তান চলে গেছে ঠিকই, কিন্তু আমরা আপনার পাশে আছি। এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। ফেনী জুড়ে এমন শত শত পরিবার আছে যারা বিপদের দিনে জামায়াতের সেবামূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে। আর্থিক সহায়তা থেকে শুরু করে আইনি পরামর্শ, সবকিছুতেই তারা পাশে পেয়েছে এই দলকে। এবার যখন এই মা ডক্টর শফিকুর রহমানকে সামনে পেলেন, তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এই আবেগঘন মুহূর্তের ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই একটি দৃশ্যই হয়তো ১০০০ বক্তৃতার চেয়ে বেশি কথা বলে দিচ্ছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল রহস্যের উন্মোচন। বাংলাদেশের রাজনীতিতে দশকের পর দশক ধরে একটি প্রচলিত ধারণা ছিল যে উত্তরবঙ্গ জামায়াতের আর চট্টগ্রাম বিভাগ বিএনপির অভেদ্য দুর্গ। এই মিথকে চ্যালেঞ্জ জানাতে কেউ সাহস পায়নি এতদিন। অথচ গত ৩০শে জানুয়ারি সেই অলিখিত নিয়ম ভেঙে চুরমার হয়ে গেল। ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর, এই ৩ জেলায় একই দিনে যে ৩টি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হল, তা দেখে অনেকের চোখ কপালে উঠেছে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে। এই দৃশ্য কি বলছে? এই দৃশ্য বলছে বৃহত্তর নোয়াখালী এখন আর কারও একক সম্পত্তি নয়। ফেনী জেলার দিকে তাকালে রাজনৈতিক সমীকরণের এক চমকপ্রদ চিত্র ফুটে ওঠে। এই জেলায় মোট ভোটারের সংখ্যা ১৩,৩০,৯২৪ জন। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৫,৯৩,৭৫০ জন। অর্থাৎ মোট ভোটারের প্রায় ৪৫% তরুণ প্রজন্মের। এই সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ? সেটা বুঝতে হলে গত বছরের বিপ্লবের দিকে তাকাতে হবে। ২৪ গণ অভ্যুত্থানের পর তরুণ সমাজের মানসিকতায় এক বিশাল পরিবর্তন এসেছে। তারা এখন আর প্রথাগত রাজনীতির ধারক দলগুলোর প্রতি আগ্রহী নয়। তারা চায় সংস্কার, চায় পরিবর্তন, চায় নতুন কিছু। জামায়াতে ইসলামী এই তরুণদের মনোজগতে প্রবেশ করতে সক্ষম হয়েছে, যা তারা ডাকসু, জাকসু এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। আরেকটি বিষয় যা রাজনৈতিক হিসাব নিকাশের জটিল করে তুলছে তা হল পোস্টাল ব্যালট। ফেনী জেলায় ৪০,০০০-এরও বেশি পোস্টাল ভোট এসেছে। এই ভোটাররা মূলত প্রবাসী বাংলাদেশি। ঐতিহাসিকভাবে দেখা গেছে প্রবাসীরা সাধারণত এমন দলকে ভোট দেন যাদের তারা সৎ এবং দুর্নীতিমুক্ত মনে করেন। জামায়াতের ক্ষেত্রে এগিয়ে আছে বলে অনেকে মনে করেন। এই ৪০,০০০ ভোট অনেক আসনে জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠতে পারে। তরুণ এবং প্রবাসী ভোটারদের এই সম্মিলিত শক্তি বিএনপির জন্য যে এক অশনি সংকেত তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই। ফেনী ১ আসনের দিকে নজর দিলে দেখা যাবে সেখানে বিএনপির মুন্সি রফিকুল আলামের বিরুদ্ধে দাঁড়িয়েছেন জামায়াতের এসএম কামাল উদ্দিন। মাঠ পর্যায়ের জরিপগুলো বলছে কামাল উদ্দিন বিপুল ব্যবধানে এগিয়ে আছেন।
এটি কোনো সাধারণ এগিয়ে থাকা নয়, বরং এমন এক ব্যবধান যা বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভাবিয়ে তুলছে। ফেনী ৩ আসনে এক ভিন্ন ধরনের লড়াই চলছে। এখানে মুখোমুখি দুই ভিন্ন জগতের প্রতিনিধি। একদিকে বিজেপির ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু, অন্যদিকে জামায়াতের ডক্টর মোহাম্মদ ফখরুল উদ্দিন মানিক। ডক্টর মানিক একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। মঞ্জু সারেব নিঃসন্দেহে বড় নেতা, তার আর্থিক সক্ষমতা প্রশ্নাতীত, কিন্তু ডক্টর মানে তৃণমূল পর্যায়ে চিকিৎসক হিসেবে বছরের পর বছর সাধারণ মানুষের সেবা করেছেন। এই নির্বাচনে দেখা যাচ্ছে সাধারণ মানুষ টাকার চেয়ে সেটাকেই বেশি মূল্য দিচ্ছে। ফেনী ২ আসনে অবশ্য কিছুটা আফসোসের সুর শোনা যাচ্ছে। এখানে এবি পার্টির প্রার্থী মঞ্জুর জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি মাঠ জমাতে পারেননি বলেই অনেকের অভিমত। অনেকে বলছেন, যদি এখানে জামায়াতের লিয়াকত আলী ভূঁইয়া প্রার্থী হতেন তাহলে তার বিজয় ছিল নিশ্চিত। তবে সব মিলিয়ে ফেনীর ৩টি আসনের মধ্যে অন্তত ২টিতে জামায়াতের জয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল। নোয়াখালী জেলার চিত্রটাও কম চমকপ্রদ নয়। এখানে মোট ৬টি আসনের মধ্যে ৩টিতে জামাত এবং তাদের মিত্রদের বিজয় ঘণ্টা বাজছে বলে মনে করা হচ্ছে। নোয়াখালী ৩ আসনে বোরহান উদ্দিনের জনপ্রিয়তা এখন তুঙ্গে, মানুষের মুখে মুখে তার নাম। নোয়াখালী ৪ আসনে ঈসা খন্দকার সদর এলাকায় তার শক্ত অবস্থান ধরে রেখেছেন, কিন্তু সবচেয়ে চমকপ্রদ পরিস্থিতি তৈরি হয়েছে নোয়াখালী ৬ আসনে। এখানে প্রার্থী হান্নান মাসুদ, যিনি ২৪শের আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত, হাতিয়া দ্বীপের, তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। সমালোচনা আছে, আলোচনা আছে, কিন্তু তরুণ প্রজন্ম তার জন্য যেন পাগলপাড়া। লক্ষ্মীপুর জেলায় রাজনৈতিক সমীকরণ আরও জটিল। লক্ষ্মীপুর ১ আসনে মাহফুজ আলমের ভাই মাহবুব আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু মাঠের খবর বলছে তার পরাজয় প্রায় নিশ্চিত। কারণটা সহজ, রাজনীতিতে ভাইয়ের পরিচয় বেশি দূর যাওয়া যায় না। নিজস্ব গ্রাউন্ডওয়ার্ক ছাড়া কোনো প্রার্থী সফল হতে পারেন না। অনেকে বলছেন, এখানে যদি বিএনপি জামায়াতের নিজস্ব শক্তিশালী প্রার্থী থাকত তাহলে ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত। লক্ষ্মীপুর ২ আসনে তথা রায়পুরে চলছে এক অভূতপূর্ব লড়াই। দুই ভূঁইয়ার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা রীতিমতো উত্তেজনাকর। একদিকে বিএনপির হেভিওয়েট নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, অন্যদিকে জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভূঁইয়া। এটি মূলত অতীতের অভিজ্ঞতা বনাম বর্তমানের সাংগঠনিক শক্তির লড়াই। রুহুল আমিন ভূঁইয়া জেলা আমির হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিটি ঘরে ঘরে সংগঠন সাজিয়েছেন। তার কর্মী বাহিনী অত্যন্ত সক্রিয়। মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে রুহুল আমিন ভূঁইয়া সামান্য হলেও এগিয়ে আছেন। লক্ষ্মীপুর ৩ আসনের আরেক রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে। বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির সাথে মোকাবেলা করবেন জামায়াতের রেজাউল করিম। এটি যেন বাঘে মহিষে লড়াই। অ্যানি নিঃসন্দেহে শক্তিশালী প্রার্থী, কিন্তু জামায়াতের সুসংগঠিত ভোট ব্যাংক এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে। লক্ষ্মীপুর ৪ আসনেও জামায়াতের আর হাফিজ জানান, বিএনপিকে কোনো ছাড় দিচ্ছে না। এখানেও রীতিমতো কঠিন লড়াই হবে বলে আশা করা হচ্ছে। এই ৩ জেলার সমাবেশগুলোতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান নোয়াখালীবাসীর জন্য ৬টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ক্ষমতায় গেলে এই দাবিগুলো পূরণ করা হবে। প্রথমত, নোয়াখালীকে বিভাগে উন্নীত করা। দ্বিতীয়ত, নোয়াখালী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা। তৃতীয়ত, সুবর্ণচরে পৌরসভা গঠন। চতুর্থত, নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। পঞ্চমত, ফেনী নদীতে ক্লোজার নির্মাণ। ষষ্ঠ, সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেল লাইন স্থাপন। স্থানীয় মানুষ এই প্রতিশ্রুতিগুলো শুনে আশায় বুক বেঁধেছে, কারণ তারা জানে জামায়াত আমির মুখের কথা মানে ওয়াদা, আর ওয়াদা ভঙ্গ তাদের অভিধানে নেই। সব মিলিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মোট ১৩টি আসনের মধ্যে জামাত এবং তাদের জোট অন্তত ৬ থেকে ৭টি আসনে জয়ের পথে এগিয়ে আছে। এটা বিএনপির জন্য নিঃসন্দেহে এক বিশাল ধাক্কা। চট্টগ্রাম বিভাগের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত। বিএনপি যদি সত্যিই তাদের দুর্গ রক্ষা করতে চায় তাহলে তাদের কৌশল পাল্টাতে হবে। শুধুমাত্র পুরনো ধাঁচের বক্তৃতা দিয়েই জনবল জোগানো এখন আর সম্ভব হবে না। মাঠের বাস্তবতা বলছে দাড়িপাল্লার এই জোয়ার এখন সহজে থামানো কঠিন।
ফেনী একসময় জয়নাল হাজারীর ভয়ে কাঁপত, পরে এটিকে বলা হতো বিএনপির দুর্গ। কিন্তু আজকের চিত্রটা সম্পূর্ণ আলাদা। ফেনীর মাঠে এখন জামায়াতে ইসলামের পতাকা উঠছে। সমাবেশে মানুষের ঢল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চায়। তারা এই পুরনো মারামারি, টেন্ডারবাজি বা চাঁদাবাজির রাজনীতি চায় না। জামায়াতের সুশৃঙ্খল অবস্থান ফের মানুষের মন জয় করে নিয়েছে। সেই সন্তানহারা মায়ের কথায় ফিরে আসা যাক। তিনি যখন ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, তখন সেই কান্না শুধু শোকের কান্না ছিল না, সেই কান্না ছিল আস্থার কান্না, বিশ্বাসের কান্না। তিনি দেখেছেন বিপদের সময় তার পাশে ছিল। তিনি দেখেছেন তারা লাঠি নিয়ে টেম্পো স্ট্যান্ড দখল করতে গিয়েছিল আর কারা কোরআন হাতে তার ছেলের কবরের পাশে দাঁড়িয়েছিল। ফেনীর মানুষ সব দেখেছে, তারা অন্ধ নয়। শহীদ সন্তানের মায়েরা যখন কাউকে জড়িয়ে ধরে কাঁদে, তখন সেই নেতার আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না। সেই দলের বৈধতার জন্য আর কোনো প্রমাণ দরকার হয় না। এই এক আলিঙ্গনই বলে দিচ্ছে ফেনীর এখন আর কোনো গডফাদারের গাঁঠি নয়, চাঁদাবাজির আড্ডা নয়। ফেনী এখন মানবতার গাঁঠি। প্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন। আর অবশ্যই খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।